এটাকে এই হাউসে এনেছে কে? সবকিছু নষ্ট করে দিচ্ছে। ফিওনা, এক্ষুনি এটা সরাও এখান থেকে। ফিওনা জ্যাসপারের রাগ দেখে চুপচাপ না থেকে দ্রুত খরগোশটাকে ধরার চেষ্টা করলো। সে বিছানায় উঠেই খরগোশের পিছনে পিছনে ছোটাছুটি শুরু করলো। একবার এদিকে তো আর একবার ওদিকে। বিছানার উপর দুজনের সেই ছোটাছুটির মাঝে এক অদ্ভুত বিশৃঙ্খলার সৃষ্টি হলো। জ্যাসপার এখন পুরোপুরি রেগে গিয়ে ফিওনাকে বিছানার সাথে চেপে ধরলো। তার শক্তিশালী হাতগুলো ফিওনার হাতের আঙ্গুলের ভাঁজে গভীরভাবে চেপে ধরলো, যেন আরও এক পা এগিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। ফিওনার শরীরটা বিছানায় রীতিমতো চেপে গেল। সে স্নায়ুর উপর চাপ অনুভব করলো। একদিকে শ্বাসরুদ্ধ, আর একদিকে জ্যাসপারের উপস্থিতি যেন তাকে ঘিরে নিয়ে আসে। জ্যাসপারের চোখে ফিওনার পুরো দেহে এক অদ্ভুত শীতলতা যেন পাস হয়েছে, তবে অদৃশ্য আগুনও মনে মনে জ্বলছিল। জ্যাসপারের নিঃশ্বাস সোজা ফিওনার নাকে ঠোঁটের উপর পড়তে লাগলো, যেন মুহূর্তের মধ্যে তার সত্তা তাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। ফিওনার বুক ওঠানামা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেন প্রতিটি শ্বাস নিতে তার জন্য কঠিন হয়ে উঠছে। সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। সারা দেহে এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ছিল। ফিওনা তার শরীরের প্রতিটি স্নায়ুতে শিহরণ অনুভব করছিল। জ্যাসপারের প্রশ্ন তিক্ত আর রূঢ়, যেন কাটোয়া শিরার ছোঁয়াচ্ছে। তার চোখে এক ধরনের ক্রোধ ফুটে উঠেছিল, যা ফিওনাকে কিছু বলার সুযোগ দেয়নি। কি করছিলেটা কি? ফিওনা, ওই খরগোশটা আমার গ্লাস হাউসে প্রবেশ করার সাহস পেল কিভাবে? জ্যাসপারের গর্জন আরো তীব্র হলো, যেন তার পুরো অস্তিত্বে এক প্রবল ঝড় বইছিল। ফিওনার শরীরে কোনো শব্দের শক্তি ছিল না, শুধু তার মধ্যে কষ্টকর শিহরণ ছড়িয়ে পড়ছিল। তার পেটের ভেতর যেন উত্তাল একটি সমুদ্র বয়ে যাচ্ছিল। এক মুহূর্তে তার মাথায় এক দমকা ভাবনা এলো। আপনার মতো এমন আস্ত বড় একটা ড্রাগন মনস্টার এই হাউসে থাকতে পারলে এই ছোট্ট কিউট প্রাণীটা কেন পারবে না? তবে সে কথাগুলো কেবল মনে মনে বলল, মুখে কিছু উচ্চারণ করতে পারল না। জ্যাসপারের উপস্থিতি, তার শক্তি, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফিওনার মনের মধ্যে থমকে দাঁড়িয়েছিল। জ্যাসপারের সবুজ চোখজোড়ায় ফিওনা যেন এক টানে হারিয়ে যাচ্ছিল। চোখ দুটি ছিল যেন গভীর কোনো সাগর, যেখানে ডুব দিলে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হতো না। ফিওনা তার চোখে এক স্থির দৃষ্টি রাখল, সে যেন পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে। তার শ্বাস কিছুটা ভারী হয়ে গিয়েছিল, আর তার কণ্ঠস্বর মৃদু কাঁপছিল। সরি, আর হবে না। আমি পিঙ্কিকে খাঁচায় আটকে রাখবো, ও আর আপনাকে বিরক্ত করবে না। ফিওনার ঠোঁটের কোণগুলো অল্প একটু কাঁপছিল, যেন কথাগুলো বলার সময় তার ভেতর থেকে কোনো এক অচেনা অনুভূতি উঠে আসছিল। সেই কোমল কম্পন, তার গলার স্বরের মিষ্টি টান, সবকিছু মিলিয়ে যেন জ্যাসপারের ভেতরে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। তার চোখে এক তীব্র আলোড়ন উঠল, যেন ফিওনার প্রতিটি শব্দ তার হৃদয়ে এক গভীর চিহ্ন রেখে গেল। সে কিছু না বললেও সেই মৃদু শিহরণের মধ্যে এক দৃষ্টির আহ্বান ছিল, যেটি জ্যাসপারকে আরো কাছে টানতে চেয়েছিল। জ্যাসপার ধীরে ধীরে তার ঠোঁটে ফিওনার আরো কাছে নিয়ে এলো। আজকে আর কোনো বায়োকেমিক্যালের প্রয়োজনে না, আজকে তার চোখে এক ধরনের আকর্ষণ করার তীব্র ইচ্ছে। তবে কিছু একটা তাকে থামিয়ে দিয়েছিল। আজ তার অনুভূতিতে কিছুটা অস্থিরতা ছিল, কিছুটা বাধা ছিল। ফিওনার অবস্থা যে এতটা দুর্বল হয়ে গেছে তা সে বুঝতে পারছিল। তার ঠোঁট প্রায় ফিওনার ঠোঁটের সাথে ছুঁই ছুঁই করছিল, যেন সময় থেমে গিয়েছিল। ফিওনার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল, তার শ্বাস কিছুটা ভারী হয়ে উঠেছিল, যেন সে নিজেকে সম্পূর্ণভাবে সেই মুহূর্তের ভেতর হারিয়ে ফেলতে চাচ্ছিল। তার ঠোঁটের কম্পন যেন পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। শরীরের প্রতিটি কোষ যেন স্পর্শের জন্য প্রস্তুত ছিল। এই মুহূর্তে তারা একে অপরকে অনুভব করছিল। এক ধরনের মাধুর্য, এক ধরনের অস্পষ্ট টান ছিল যা তাদের মধ্যে ছিল। কিন্তু সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, শুধু নীরবতা আর একে অপরের অজানা আকর্ষণ। হঠাৎ করে জ্যাসপার তার ঠোঁট ফিওনার কাছ থেকে সরে নিয়ে থেমে গেল। এক মুহূর্তের জন্যে যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। তারপর তার গম্ভীর কণ্ঠে সেই শব্দগুলো ছুঁড়ে দিল, আমার কাছে তুমি আর আসবে না, আমার থেকে দূরে দূরে থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল।
ফিওনার হৃদয়ে সে শব্দগুলি আছড়ে পড়ল, যেন হঠাৎ করে কোনো অদৃশ্য ভারী জিনিস তার বুকে চেপে বসে। সে চুপচাপ চোখ খুলে তাকালো। তার দৃষ্টি ফিসফিস করে, কিন্তু জ্যাসপারের চোখের মধ্যে যা দেখলো তা তাকে অবাক করে দিল। জ্যাসপারের কথা বলার মাঝে কোনো ক্রোধ বা রাগের ছোঁয়া ছিল না, বরং জ্যাসপারের চোখে ছিল এক অদ্ভুত শীতলতা, যেন সেই সব অনুভূতি যা সে চেপে রেখেছে সেইগুলোই প্রতিফলিত হচ্ছিল। ফিওনার মন ভেঙে যেতে চেয়েছিল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার চোখে হতাশার একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল, তবুও তাকে কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানানোর সাহস ছিল না। ফিওনা নিজেও বুঝতে পারল না জ্যাসপার যখন তাকে দূরে থাকতে বলল, তখন তার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার মনে ছিল এক ধরনের প্রশান্তি আসার কথা, যেহেতু সে এতদিন ধরে এক অনির্দিষ্ট আকর্ষণের মাঝে বন্দী ছিল, যা কখনো একদম স্পষ্ট ছিল না। কিন্তু আজ যখন জ্যাসপার তাকে দূরে থাকতে বলল, তার অনুভূতিতে কোনো স্বস্তি ছিল না, বরং এক অজানা শূন্যতা তার ভেতর কুণ্ঠা তৈরি করছিল। তার মন একটি অবর্ণনীয় যন্ত্রণায় ডুবে যাচ্ছিল, এমন এক যন্ত্রণা যা সে শুধু অনুভব করছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না। জ্যাসপার ফিওনার হাতের ভাঁজ থেকে নিজের হাতের বাঁধন সরালো। মুহূর্তের জন্য সবকিছু থেমে গিয়েছিল, যেন সময়ও তার সাথে থেমে গেছে। ধীরে ধীরে সে ফিওনার ওপর থেকে উঠে পড়ল। ফিওনার শরীর যেন এক্ষণেই অবশ হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল, গা কিছুটা ঝিমিয়ে পড়েছিল। তার শক্তি, তার অস্থিরতা সবকিছু এক মুহূর্তেই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তারপর একটু একটু করে সে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। জ্যাসপার এখনো তার দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরেছিল। ফিওনা তার দিকে না তাকিয়ে চুপচাপ সোফায় বসে থাকা খরগোশটিকে কোলে তুলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। তার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ঘরটা যেন নিঃশব্দ হয়ে গেল। জ্যাসপার ধীরে ধীরে তার দৃষ্টি দরজার দিকে ফেরালো। ফিওনার অনুপস্থিতিতে কক্ষের বাতাসে এখনো সেই মিষ্টি ঘ্রাণটা ছিল, হরমোনাল আকর্ষণীয়, যা ফিওনার শরীর থেকে অল্প বিস্তর ছড়িয়ে পড়েছিল। সেই ঘ্রাণ যা একসাথে তাকে টানছিল আর আবার দূরে সরিয়ে নিচ্ছিল। এখন তার বুকের ভিতর একটা অস্থিরতা অনুভব হচ্ছিল, যেন এক টুকরো কিছু তার অন্তরের গভীরতা থেকে কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে। সে কি চেয়েছিল, কি বলেছিল, কেন এই শূন্যতা তাকে এতটা আঘাত করেছে? এক অজানা অনুভূতির মধ্যে তলিয়ে যাচ্ছিল জ্যাসপার, যা যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। জ্যাসপার এক দীর্ঘশ্বাস ফেলে তার মনের গভীরে গুমোট এক অনুভূতি ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারপরও এক অদৃশ্য চাপ তার বুকের ভেতর জমে উঠছিল। তার চোখ দুটি যেন কিছু খুঁজছিল, তবে সে জানত সে যা খুঁজছে তা সম্ভব নয়। মনে মনে বিড়বিড় করলো, আমাকে ফিওনার কাছ থেকে দূরে থাকতেই হবে। কথাগুলো যেন নিজের ওপর এক কঠোর নিয়ম চাপানোর মতো, তবে তার প্রতিটি অক্ষরে ছিল এক অজানা দ্বন্দ্ব। আমার ভেতরের লাভ হরমোন তৈরি হওয়ার উৎস একমাত্র এই মেয়ে, ওর থেকে দূরে থাকলেই সব আগের মতো হয়ে যাবে। এ কথা বলার সময় তার চোখে এক অদ্ভুত তীব্রতা ছিল, যেন সে নিজের অন্তর্দ্বন্দ্বকে চিরকাল চুপচাপ লুকিয়ে রাখতে চাচ্ছে। জ্যাসপার মাথা তুলে ধীরে ধীরে তার চারপাশে তাকালো, যেন নিজের ভেতরের গহীনতাগুলিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই পৃথিবীতে তার আসার লক্ষ্য ছিল অতি বিশেষ, এথিরিয়ান এবং একটি গোপন মিশন। প্রেম, ভালোবাসা, এগুলো তার জন্য ছিল একেবারে নিষিদ্ধ এক অনিশ্চিত রাস্তা। কোনো প্রেম ভালোবাসা না, সে মনে মনে কথাগুলো আওড়ালো, যেন নিজের সঙ্গেই সমঝোতা করতে চাইছে। কিন্তু মনের গভীরে তার শরীরের প্রতিটি কোণে কিছু একটা যেন টের পাচ্ছিল, এক ধ্বংসাত্মক অস্থিরতা, যে অস্থিরতা সে বহু বছর ধরে চাপিয়ে রেখেছিল, এখন আর সইতে পারছিল না। সকালে ঘুম থেকে উঠেই ফিওনা সোজা খরগোশটিকে দিকে গেল। আজ তাকে খাঁচায় রেখেছে, তাই খাবারটুকু দিয়ে নিশ্চিন্ত হলো। এরপর তার পা চলল অ্যাকোরিয়ার কক্ষের দিকে, কিন্তু কক্ষ খালি দেখে একটু অবাক হলো। কিছুটা চিন্তিত হয়ে দ্রুত কিচেনে এলো ফিওনা। সেখানে গিয়ে দেখলো অ্যাকোয়ারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ফিওনা মৃদু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো অ্যাকোয়ারা, আজ আমাকে ডাকলে না কেন? আর একা একা কাজ করছো, কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। অ্যাকোয়ারা একটু হাসলো। আরে চিন্তা করো না ফিও, এদিকে কেউ নেই। আলবিরা, থারানিয়াস আর প্রিন্স সবাই কোথাও বাইরে গেছে। ফিওনা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল।
ও যাক বাবা, তাহলে তো বেঁচে গেলাম। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। চলো দুজনে নাস্তা সেরে নিই, একটু পরেই ছাদে যাব। ফিওনা একটু দ্বিধার সুরে বলল। কিন্তু তোমাদের প্রিন্সেসের অনুমতি ছাড়া ছাদে যাওয়া ঠিক হবে কি তো? অ্যাকোয়ারা নির্ভর ভঙ্গিতে উত্তর দিল। প্রিন্স তো সকালেই বেরিয়ে গেছেন, ওদের ফিরতে রাত হবে। আমরা তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসব, কেউ জানতে পারবে না। ফিওনা হালকা হাসি দিয়ে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে, তাহলে আমি নাস্তা করে একেবারে গোসল সেরে নিব। এরপর দুজনে একসঙ্গে মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো, যেন সামনের কিছু মুহূর্তের জন্যে নিজেরাই নিজেদের নির্ভীক সঙ্গী। অন্যদিকে প্রিন্স, জ্যাসপার, থারেনিয়াস আর আলভিরা এক গোপন স্থানে উপস্থিত ছিল। স্থানটি নির্জন মেঘাচ্ছন্ন, আকাশের নিচে চারপাশ যেন রহস্যের ছায়ায় ঢাকা। আলো আধারিতে আবৃত এই পরিবেশে থারেনিয়াস কিছুটা উত্তেজিতভাবে বলল। প্রিন্স, এটা বিশেষ খবর আছে। জ্যাসপার গভীর দৃষ্টিতে তাকালো, তার কণ্ঠে সুপ্ত উৎকণ্ঠার সুর। কি খবর? থারিনিয়াস কিছুটা গম্ভীর ভঙ্গিতে বলল। প্রিন্স, একটা বিশেষ খবর আছে। আমি দীর্ঘদিন ধরে ব্যাপারটি পর্যবেক্ষণ করেছি, কিন্তু মিস্টার চেন সিং সম্পর্কে কোনো খোঁজ পাচ্ছি না। এমনকি তাকে দেখাও যাচ্ছে না কোথাও। অনেক দিন হয়ে গেল তার কোনো খবর নেই। ব্যাপারটা খুব স্বাভাবিক লাগছে না। উনি আমার নতুন কোনো পরিকল্পনা করেননি তো এথিরিয়ানকে নিয়ে? এই কথায় জ্যাসপার চিন্তিত হয়ে গেল, যেন সিংহের আচমকা এই অন্তর্ধানকে সে সহজভাবে মেনে নিতে পারছিল না। তবুও পরক্ষণেই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল। জ্যাসপার কঠিন দৃষ্টি নিয়ে থারিনিয়াসের দিকে তাকিয়ে বলল। এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের এখন পূর্ণ মনোযোগ দিয়ে মিটিংয়ের বিষয় ফোকাস করতে হবে। প্রতিটি প্রস্তুতি নিখুঁত হতে হবে, কোনো ভুল করা যাবে না। ডক্টর আর্থার যেদিন তারিখ নির্ধারণ করবেন সেই দিনই আমি একটুখানি শান্তি পাব। মিটিংয়ের আগ পর্যন্ত আমি আর কোনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না, থারিনিয়াস। তার কণ্ঠের দৃঢ়তায় থারিনিয়াস বুঝতে পারল জ্যাসপারের মনের মধ্যে কোনো দ্বিধা নেই। দিনের পর দিন, রাতের পর রাত ধরে মিস্টার চ্যান সিং বন্দি অবস্থায় রয়েছেন। ও প্রতিদিনের মতো তাকে খাবার সরবরাহ করার ইচ্ছে, যেন তিনি একটি বিশেষ উদ্দেশ্যের জন্য জীবিত। কারণ তার কাছে এমন কিছু মূল্যবান তথ্য রয়েছে যা ওয়াংলি নিজেও জানেন না। এই তথ্যের আশায় তাকে বন্দি অবস্থায় রেখে যত্ন সহকারে তার পরিচর্যা করা হচ্ছে। অন্যদিকে মিস ঝাং প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাকে জানানো হয়েছে যে মিস্টার চ্যান সিং আর ফিওনা গ্রীষ্মে গেছেন বিশেষ কাজে। এই সংবাদ দিয়েছেন ডক্টর লিও ঝান। কিন্তু ফিওনার অনুপস্থিতিতে নিয়ে ডক্টর লিও ঝান এখনও উদ্বিগ্ন। প্রায়শই তিনি ফিওনার খোঁজ খবর নিতে চেষ্টা করেন। ফিওনার বান্ধবী লিন লিয়ার সাথেও তিনি দেখা করেছিলেন, কিন্তু লিন লিয়াও তার বন্ধুর কোনো খবর জানেন না। তারাও এই নিখোঁজের ঘটনায় গভীর উদ্বিগ্ন, যেন অদৃশ্য কোনো রহস্য তাদের তাড়া করছে। অবশেষে ফিওনা ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আজকের সাজে তার মৃদু স্বাচ্ছন্দ্য স্পর্শ। সে বেছে নিয়েছে একটি সাদা হালকা মিহি কাপড়ের লম্বা কোটি, যা শরীরে এক অনন্য মাধুর্য যোগ করেছে। কোটির নিচে ছিল এক টুকরো গোলাপি ছোঁয়া, একটি ছোট্ট পাতলা ক্রপ টি শার্ট যা তার কোমরের সূক্ষ্মতা প্রকাশ করে। তার সাথে ছিল একটি জিন্সের শর্ট প্যান্ট, যা হাঁটুর অনেক উপরে এসে থেমেছে। চীনের ঐতিহ্যের ছোঁয়া থাকা সত্ত্বেও এতে আধুনিকতা স্পষ্ট। চুল আঁচড়ে সাজাতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু তার অবিন্যস্ত চুলগুলো যেন একরকম গোপন নান্দনিকতার ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও কোনো মেকআপ ছিল না তার কাছে, তার মুখের স্নিগ্ধতায় অভিব্যক্তির কোনো অভাব ছিল না। তবে এই বন্দি জীবনে সাজগোছের কোনো আগ্রহও নেই তার। একঘেয়েমি আর অবরুদ্ধতার ভার যেন তার মনের ওপর চাপিয়ে রেখেছে এক অদৃশ্য শৃঙ্খল। তার সাজতে ইচ্ছে করে না, এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার রুচিটুকুও যেন হারিয়ে গেছে। এই সীমাবদ্ধ জীবনের প্রতিটি দিন যেন একই রকম বিষণ্ণতায় ঢাকা। সাজানোর মতো কোনো স্বপ্ন কিংবা খুশি আর অবশিষ্ট নেই ফিওনার মনে। অ্যাকোয়ারা ফ্লোরা স্টাইলের একটি ফ্রক পরেছে, যার কোমল ডিজাইনে তাকে যেন এক স্বপ্নীল অন্য গ্রহের পরীর মতো লাগছে। তার নীল রঙের চুলের সাথে ফ্রকের নকশা এমনভাবে মিশেছে যে তাকে দেখে মনে হয় যেন কল্পনার কোনো রাজকুমারী। ফিওনাকে দেখে অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে বলল। বাহ, আজকে তোমাকে অন্যরকম লাগছে ফিওনা।
ফিওনা একটু লজ্জা পেয়ে উত্তর দিল। বেশি খারাপ লাগছে? আসলে আমার এই ড্রেসটা চীনে বেশ জনপ্রিয়। এরকম পোশাক পরে ওখানকার মেয়েরা। তবে থারি নিয়ে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসে। অ্যাকোয়ারা মাথা নাড়িয়ে পড়ল। হ্যাঁ, বারবার একই শহর থেকে পোশাক আনতে গেলে একটু ঝুঁকি আছে, তাই ও ভিন্ন শহর থেকে ভিন্ন ভিন্ন ধরনের জামা কাপড় সংগ্রহ করে আনে। কথার ফাঁকে তারা ছাদের দিকে যেতে শুরু করলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে উঠতে ফিওনা আর অ্যাকোয়ারার মধ্যে হালকা কথা চলতেই থাকলো, যেন এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের বন্দি জীবনের একঘেয়েমি কিছুটা হলেও দূর করে। অবশেষে ফিওনা ছাদের ভেতরে পা রেখেই কিছুটা থমকে দাঁড়ালো। ছাদটি ছিল এক বিস্ময়কর স্থান, যেখানে প্রতিটা কোণা, প্রতিটা বক্র যেন এক অজানা রহস্য লুকিয়ে ছিল। চারপাশে নির্মিত ছিল গ্লাস রেলিং, যার মাধ্যমে ছাদের অপর প্রান্তের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। গ্লাসের উপর সূর্যের আলো যখন পড়ছিল, তখন সেটার এক অদ্ভুত ঝলকানি সৃষ্টি হচ্ছিল, যেন কোনো সোনালি রেখা সারা ছাদ জুড়ে ছড়িয়ে পড়ছিল। পায়ের নিচেও ফ্লোরও ছিল অন্যরকম, যেন এক ধরনের পাথরের উপর সূক্ষ্ম রঙিন কারুকাজ করা হয়েছে, যেখানে প্রত্যেক পদক্ষেপে এক নতুন দৃষ্টিকোণ সৃষ্টি হচ্ছিল। ফিওনা যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের সামনে ছাদের চারিপাশে টবে ফুটে থাকা ফুলগুলো তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করছিল। প্রতিটা ফুলের আকার, রং, গন্ধ যেন এক ভিন্ন দুনিয়ার কথা বলছিল। তার চোখে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিল এত সব ফুল, এত নতুন রূপের সমাহার, যা সে আগে কখনোই দেখেনি। অ্যাকোয়ারা তার পাশ দিয়ে আস্তে আস্তে এক এক করে ফুলগুলোর পরিচয় দিতে শুরু করলো। ফিওনা অ্যাকোয়ারার পিছে পিছে হাঁটছে আর মন দিয়ে ফুলের বর্ণনা শুনছে। একটা ফুলের সামনে যেয়ে অ্যাকোয়ারা বলল, স্ফটিক মণি। এটি দেখো ফিওনা, এই ফুলটা স্ফটিকের মতন উজ্জ্বল। তার প্রতিটি পাপড়ি যেন রূপালী রশ্মির মতো আলো বিকিরণ করে। এর মধ্যে একটা ঠান্ডা স্বচ্ছ গন্ধ আছে, যেন পুরো পরিবেশটাই স্নিগ্ধ হয়ে যায়। আর এইটা? অ্যাকোয়ারা বলল, ধূসর পাতার ফুল, যেটার পাপড়ির রং সাদা আর ধূসর ছিল, যেন মেঘের মধ্যে সূর্য ওঠার দৃশ্য। এই ফুলটা হচ্ছে অগ্নিপথ, পেট অফ ফায়ার নাম। এই ফুলের পাপড়ি লাল আর সোনালি ছিল, অগ্নিময় আভার মতো। এই ফুলটা কসমিক ব্লকস, মহাকাশী। এটার পাপড়িগুলো নীলাভ আর সোনালি আভার ছিল। অ্যাকোয়ারা আবারও বলল, আলোর মুকুট, ক্রো অফ লাইট। এই ফুলটির সৌন্দর্য দেখো, এটার পাপড়িগুলি সাদা আর হলুদ ছিল। চাটনি ঝর্ণার মুনফল, এটি চাটনি ঝর্ণা। অ্যাকোয়ারা আরও এক পা এগিয়ে বলল, এই ফলের পাপড়ি সাদা আর নীলাভ, যেন চাঁদের আলো থেকে ঝরছে। গন্ধটা বেশ শান্ত, যেন এক নিঃশব্দ ঝর্ণা প্রবাহিত হচ্ছে মনের গভীরে। ধ্বংসফুল, ডোম ফ্লাওয়ার। এটি হলো ধ্বংসফুল। এটার পাপড়ি ছিল ডার্ক ম্যাজেন্ডা ও নীলের মধ্যে একটি রহস্যময় মিশ্রণ। ফিওনা এক এক করে প্রতিটি ফুলের সৌন্দর্য এবং রহস্যে আচ্ছন্ন হয়ে পড়ছিল। তার চোখে যেন একটি নতুন পৃথিবী উন্মোচিত হচ্ছিল। এখানে এক নতুন জীবন, এক নতুন রূপের পূর্ণতা। ফুলগুলোর মাঝে যেন এক অদৃশ্য শক্তি ছিল, যা তাকে আরো কাছে টেনে নিয়ে আসছিল। অ্যাকোয়ারার কথাগুলি তার মনের গভীরে নুইয়ে যাচ্ছিল। তার অনুভূতি যেন একে একে ফুটে উঠছিল ছাদের প্রতিটি কোণে। এমন এক রহস্যময় সৌন্দর্য, যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলছে, আর ফিওনা যেন সেই ভাষা বোঝার চেষ্টা করছে। এক গভীর রহস্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। এক পাশের ফুল দেখা শেষে অ্যাকোয়ারা ফিওনাকে আর এক পাশে নিয়ে গেল সেখানকার ফুল দেখাতে। অ্যাকোয়ারা ফিওনাকে আর এক পাশের কিছু ফুলের বর্ণনা দিতে শুরু করলো, আর ফিওনা একে একে প্রতিটি ফুলের সৌন্দর্য মুগ্ধ চোখে দেখছিল। তার সামনে ফুলগুলি যেন এক একটি জীবন্ত কবিতা, এক একটি অনন্য অনুভূতির প্রতীক। হিমবাহ গোলাপ, গ্লাসিয়ার রোজ। এটি হিমবাহ গোলাপ। অ্যাকোয়ারা বলল, এটার পাপড়ি ছিল বরফের মতন সাদা, তবে মাঝে মাঝে একটু নীলাভ আভা আছে, যা এক অন্য পৃথিবীর ঠান্ডা হাওয়ার মতো মনে হয়। নীলকমল, ব্লু লোটাস। আর এই নীলকমল অ্যাকুয়ারা বলে, এটা এমন এক ফুল যা যেন জলের মধ্য থেকে উঠে আসা। এটার পাপড়ি নীলাভ রঙের ছিল, যেন এক আকাশের রং মিশে গিয়েছে জলে। লাভলেস ফুল,
লাভলর্ন ফ্লাওয়ার। এই ফুলটি খুবই বিশেষ। এটা এটা এতটাই সুন্দর আর দুঃখময়, এটার পাপড়ির মধ্যে মিষ্টি রঙের সঙ্গে একটি রক্তচোখের ছাপ আছে। ফুলগুলি ছাদের মধ্যে ছড়িয়েছিল। তাদের অদ্ভুত আভা আর সৌন্দর্য ফিওনাকে এক গভীর আধ্যাত্মিক পৃথিবীতে নিয়ে যাচ্ছিল। প্রতিটি ফুল যেন তার এক একটি আলাদা গল্প বলছিল, এক একটি নতুন অনুভূতির দিক খোলার চেষ্টা করছিল। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করলো, আচ্ছা অ্যাকোয়ারা, এই ফুলগুলো কি কখনো যত্ন নিতে হয় না, পানি দিতে হয় না? অ্যাকোয়ারা হাসতে হাসতে বলল, না, সব সময় নয়, শুধু গ্রীষ্মকালীন সময় পানি দরকার হয়, তবে সেটা খুব কম। ওই যে ছাদের ফ্লোরের নিচে একটা সিস্টেম আছে, অটো স্প্রিং ওয়াটারিং সিস্টেম। অ্যাকোয়ারা পুনরায় বলল, এটা এমন একটা সিস্টেম যা প্রাকৃতিকভাবে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে গাছগুলো স্বয়ংক্রিয় পানি সরবরাহ করে। যেখানে পাইপের ছিদ্র দিয়ে পানি ছড়িয়ে পড়ে একাধিক বাটন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। অনেকগুলো মোটা লোহার পাইপ পাতা আছে, আর সেই পাইপগুলোর মধ্যে ছিদ্র রয়েছে। একে একে পানি দেওয়ার সময় ওই ছিদ্রগুলো দিয়ে পানি ছড়িয়ে পড়ে পুরো ছাদে। ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে এভাবেই পানি দিতে হয়, কোনো সমস্যা তো হলো না ফ্লোরে হাঁটার সময়? ছাদের এক কোণে দাঁড়িয়ে ফিওনা অ্যাকোয়ারা থেকে গাছগুলোর পরিচর্যা এক অদ্ভুত সিস্টেমের কথা শুনে অবাক হয়ে গেল। অ্যাকোয়ারা গর্বিতভাবে উত্তর দিল, এটা হচ্ছে অত্যাধুনিক পানি সিস্টেম, যা ফ্লোরের নিচে থাকা লোহার পাইপের মাধ্যমে কাজ করবে। এগুলোতে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলো থেকে পানি বের হয়ে সোজা গাছের গোড়ায় পৌঁছাবে। পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে কাজ করবে যেন কোনো কিছুই অপ্রতিরোধ্য নয়। তবে সবচেয়ে আশ্চর্য বিষয়, অ্যাকোয়ারা ফিওনাকে বলল, এখানে কোনো রকমের জলবায়ুবাদ সমস্যা হয় না, শুধু এই বাটনগুলো প্রেস করতে হবে। সে একটি সাদা গোলাকার বাটনের দিকে নির্দেশ করলো, যেটি ছাদের ফ্লোরে এক কোণে স্থাপন করা ছিল। ফিওনা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, এই সিস্টেমটা কি খুবই জটিল? না, খুবই সহজ। অ্যাকোয়ারা হাসতে হাসতে বলল, ফ্লোরের নিচে পাইপগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যেন যখন তুমি বাটনটি চাপবে, সিস্টেম অটোমেটিকলি সক্রিয় হবে আর পানির প্রবাহ শুরু হবে। বাটনগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে হাঁটার সময় কোনো অসুবিধা না হয়। তারা সূক্ষ্ম আর মসৃণ অবস্থায় আছে। ফিওনা আরো অবাক হয়ে বলল, এটা তো খুবই ইন্টারেস্টিং, সিস্টেমটি তো একদম নিখুঁত। ফিওনা ছাদের দৃশ্য আবার একবার চোখে ধারণ করলো। রঙিন ফুলের গাছগুলো, স্নিগ্ধ বাতাস এবং সেই অদ্ভুত আধুনিক পানি সিস্টেম। তাহলে সবকিছু এত সুন্দরভাবে সাজানো। এসব গাছগুলো দেখে মনে হচ্ছে যেন তারা তাদের জন্য নিখুঁত যত্ন পাচ্ছে। ফিওনা মুগ্ধ হয়ে বলল। অ্যাকোয়ারা মৃদু হেসে ফিওনাকে বলল, তুমি একটু থাকো, আমি আসছি। একটা জিনিস ভুলে গেছি, দাঁড়াও, আসছি, একটু সময় লাগবে। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে অ্যাকু, তাড়াতাড়ি আসো। অ্যাকোয়ারা দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নেমে গেল। তার চলে যাওয়ার মুহূর্তে ফিওনার চারপাশে শান্তি ভর করলো। ছাদের ফুল গাছগুলো সেই অদ্ভুত ফুলের সুগন্ধ আর হালকা বাতাসের মৃদু নিঃশ্বাস তাকে অদ্ভুত এক প্রশান্তির মধ্যে ডুবিয়ে দিল। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তার চোখে কিছুটা চিন্তা, কিছুটা বিরক্তি। এত সুন্দর এই জায়গা, তবুও কিছু একটা ছিল যা তার মনকে অস্থির করে তোলে। ছাদের কিনারায় এসে দাঁড়ালো ফিওনা। চারপাশে তাকালেই শুধু পাহাড়, আহার আর পাহাড়। সবুজে আচ্ছাদিত প্রকৃতি যেন অশেষ এবং একেবারে আকাশের সীমানায় মিশে গেছে। মেঘগুলো এত কাছের যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। এই দৃশ্য ছিল যেন কোনো স্বপ্নের মতো। ফিওনা চোখ বন্ধ করে কিছুটা অবাক হয়ে হাত বাড়ালো। মেঘের নরম গাঁথনে প্রথমে হাতটি ছুঁয়ে গেল। এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল, যেন স্পর্শ করা কোনো শীতল সুতোর মতো। মেঘের মৃদু অনুভূতি হাতের পেছন থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত এক আশ্চর্য শিহরণ তৈরি করলো, যা এক টানা প্রশান্তি এনে দিল। হাতের তালুতে অদৃশ্যভাবে ঠান্ডা মেঘের মিষ্টি কোমলতা প্রতিফলিত হচ্ছিল, যেন বাষ্পে ভাসমান কোনো অদৃশ্য শক্তি তাকে স্পর্শ করছে। হঠাৎ ফিওনার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। আচ্ছা, অ্যাকোয়ারা যে পানি দেওয়ার সিস্টেমের কথা বলছিল, যদি
আমি সেটা চালু করি তাহলে তো দেখতে পারবো কিভাবে গাছগুলোকে পানি দেওয়া হয়। এই চিন্তা মনে আসতেই ফিওনা ফ্লোরের কাছে থাকা একটি বাটন প্রেস করলো। সংকট। ঠিক তখনই সিস্টেমের ভেতর থেকে একটা নড়াচড়া শুরু হলো। এক মুহূর্তের মধ্যে চারপাশে থাকা ফ্লোরের সব পাইপ থেকে পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণা থেকে তারিফের মতো স্রোত বেরিয়ে আসছে। প্রথমে অল্প কিছু, তারপর আরো দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়ল। সবগুলো পাইপ থেকে একসঙ্গে বেরিয়ে আসছিল। ফিওনা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। পুরো ছাদ এক নিমেষেই পানিতে ভিজে গেল। তার শরীরের জামা কাপড় একেবারে ভিজে গেল, স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। পানি সারা ছাদে ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে করে ডাকতে থাকলো, অ্যাকুয়ারা। তবে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ফিওনা হতভম্ব হয়ে আবার একাধিকবার প্রেস করতে থাকলো, কিন্তু কোনো কাজ হলো না। পানির প্রবাহ থামলো না, বরং আরো জোরে বের হতে লাগলো। এদিকে ছাদে প্রবেশ করা আর বের হওয়ার সিস্টেম ফিওনা জানে না। একদম নিজেই তার ভুল বুঝতে পারলো। সে যে সিস্টেম চালু করেছিল তা কাজ করছে, কিন্তু বন্ধ করার উপায় সে জানে না। সেখান থেকে বের হওয়া পানি থামানো সম্ভব ছিল না। অ্যাকোয়ারাই জানতো এই সিস্টেমের সঠিক কৌশল। ফিওনা একাধিকবার বাটন প্রেস করার ফলে জলপ্রবাহ এতটাই তীব্র হয়ে ওঠে যে ফিওনার শরীরে পড়া প্রতিটি ফোঁটা যেন ধারালো কাটার মতো। পানি যেন শক্ত হয়ে গায়ে আছড়ে পড়ছিল। সে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু চারিদিক থেকে আসা পানি তাকে যেন এক জায়গায় আটকে রেখেছে। প্রতি মুহূর্তেই তার শরীর আরো ভিজে যাচ্ছিল, আর পানি যেন তার শরীরের প্রতিটি অংশে চাপ সৃষ্টি করছিল। প্রথমে সামান্য অস্বস্তি, তারপর ধীরে ধীরে ব্যথার অনুভূতি হতে লাগলো। ফিওনা ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর তীক্ষ্ণ ঠান্ডায় কাঁপতে শুরু করলো। পানি এতটাই প্রবল ছিল যে তার শরীরের ওপর আছড়ে পড়তে পড়তে যেন এক ধরনের ভারী অনুভূতি সৃষ্টি হচ্ছিল। এক এক করে তার শরীর আরো ভিজে যাচ্ছিল, কিন্তু সেই একই সময় তার মনে এক শূন্যতা, এক অসহায়ত্বের অনুভূতি জন্ম নিচ্ছিল। হঠাৎ করেই ফিওনার কোনোই ধরে একজন শক্ত হাতে টান দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে দিল। প্রথমে কিছুই বুঝে উঠতে পারল না ফিওনা। চোখের সামনে অন্ধকারের মধ্য দিয়ে একটি মুখ একে একে স্পষ্ট হতে লাগলো। তার হৃদস্পন্দন কিছুটা দ্রুত হয়ে উঠল। আতঙ্কের মিশ্রণ অনুভব করছিল সে, কিন্তু ঠিক কী অনুভব করছে, আশ্বস্ত হবে নাকি ভয় পাবে, সে মুহূর্তেই ঠিক করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি এক চমকানো দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছিল। সেই সবুজ চোখ দুটি যেন গভীর কোনো রহস্যে মোড়া ছিল। সেই চোখগুলো সরাসরি ফিওনার দিকে তাকিয়েছিল, যেন তার আত্মাকে ছুঁয়ে যাচ্ছিল। তার দৃষ্টিতে ছিল এক তীক্ষ্ণতা। জ্যাসপার কঠোর কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি ছাদে কি করছো? কার অনুমতি নিয়ে এখানে এসেছো? আরে এসব কি করছো? তার কথায় অসন্তুষ্টির গম্ভীরতা ছিল, কিন্তু সেই মুহূর্তে ফিওনা শুধু এক মুহূর্তের জন্যে তীব্র শীতলতা অনুভব করল। জ্যাসপারও পুরোপুরি ভিজে গেছে, তার কালো ব্লেজারের উপর পানি কাঁপছে। ফিওনাকে শক্তভাবে ছেড়ে দিয়ে জ্যাসপার দ্রুত সেই বাটন প্রেস করতে শুরু করলো। তবে বাটনগুলো একাধিকবার প্রেস করার কারণে কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। বাটন কাজ না করায় জ্যাসপার হতাশ হয়ে একেবারে সিস্টেমটা ঠিক করতে চেষ্টা করছিল। তার চোখে চাপের ছাপ স্পষ্ট। হঠাৎ করেই জ্যাসপারের চোখ চলে গেল ফিওনার দিকে। ফিওনা যে পোশাকটি পরেছিল তার হালকা গোলাপি আর সাদা রঙের জামা ভিজে যাওয়ার পর একে একে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। জামার কাপড়টি এতটুকু পাতলা হয়ে গিয়েছিল যে পানি ঢালতে ঢালতেই তা দেহের সঙ্গে আঁটো হয়েছিল, যেন তার শারীরিক গঠন আরও স্পষ্ট হয়ে উঠছে। গোলাপি আর সাদা রঙের সারা জামাটি ভিজে নরম হয়ে গিয়েছিল। ফিওনার কোমর, বুকের রেখা, শারীরিক গঠন পরিষ্কার দেখা যাচ্ছিল। এমন দৃশ্যের কারণে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। জামাটি ভিজে গিয়ে তার ত্বকের সঙ্গে লেগে থাকা অনেক কিছু একে একে উন্মোচিত হয়ে গিয়েছিল, যা চোখে পড়ার মতো। জামার সাদা অংশের সাথে গোলাপি রঙের মিশ্রণ পানির আঁচড়ে পড়ার পর যেন তার দেহের ভেতরের রেখাগুলোকে আরও স্পষ্ট এবং দৃশ্যমান করে তুলেছিল। জ্যাসপার দ্রুত উঠে এসে ফিওনার সামনে দাঁড়ালো। তার চোখে তীব্র অস্থিরতা। তার হাত তড়িঘড়ি করে নিজের কালো ব্লেজারটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনার বুকের দিকে ব্লেজারটি ধরার সাথে সাথেই যেন
একটা অদৃশ্য রক্ষণাবেক্ষণ ফিওনার ভিজে পোশাকের কিছুটা আড়াল হয়ে গেল। ফিওনা অবাক হয়ে তাকালো, কিছু বুঝতে পারল না। তার মুখে একটুকু অজ্ঞতা ফুটে উঠল। জ্যাসপার আবার ফিরে যায় নিজের জায়গায়, সিস্টেমের কাছে বাটনটি ঠিক করার প্রচেষ্টা চালায়। তার চোখে গভীর তৎপরতা। কিছুটা পানি কমছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। ছাদের ভেজা পটভূমিতে পানি একটুকু ছড়িয়ে পড়ছিল, যেন পুরো ছাদটাই ঢেকে যাচ্ছে। ফিওনার মাথা ঘুরে যাচ্ছিল, তবে কোনো উত্তর ছিল না। সঠিক পরিস্থিতি সে নিজেও বুঝে উঠতে পারছিল না। পানি হঠাৎ আরো কয়েকটি ছিদ্র দিয়ে গলগল করে বেরিয়ে আসতে শুরু করলো, আর তার ঝাপটায় জ্যাসপার পুরো ভিজে গেল। তার পরনে ছিল সাদা শার্ট আর কালো টাই, যা দ্রুত পানিতে ভিজে গাঢ় হয়ে গায়ে লেগে আছে। বিরক্তির সঙ্গে কিন্তু অভ্যস্ত দক্ষতায় সে এক টানে টাই খুলে ফেলল, আর যখন ঝাপটানো পানির শার্টের উপর এসে পড়ল, তাতে কয়েকটি বোতামও ঢিলে হয়ে খুলে গেল। তার শক্তপোক্ত বুক স্পষ্ট হয়ে উঠল পানির গাঢ় রেখা ধরে। তার চুলগুলো ভিজে গিয়ে কপালে এসে লেপ্টে যাচ্ছিল, তাই ভেজা আঙ্গুলের সাহায্যে সেগুলো পেছনের দিকে ঠেলে সরাতে লাগলো। যেন এক অভ্যন্তরীণ দৃঢ়তা আর সামঞ্জস্য ফিরে আসছে তার চেহারায়। দূরে দাঁড়িয়ে ফিওনা মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ফিওনার হৃদস্পন্দন যেন তীব্র হয়ে উঠেছে, বুকে ঢেউ তুলছে প্রতিটি ধুকপুক। তার চোখের সামনে এক হাঁটু ভেঙে বসে থাকা জ্যাসপার, ভেজা শার্ট গায়ে লেপ্টে গেছে, তার মসৃণ ত্বক আর মজবুত পেশিগুলো স্পষ্ট। ফিওনার চোখ তার চেহারার প্রতিটি ভাঁজে আটকে আছে। ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিয়েছে সে, চোখে এক অনর গম্ভীর দৃষ্টি। ফিওনা নিজেকে সামলাতে পারছে না, তার চোখ পলকহীন জ্যাসপারকে যেন ঠিক এই মুহূর্তে গিলে খাচ্ছে। এমন অস্বাভাবিক আবেগে ভরা দৃশ্যে ফিওনার সমস্ত জগৎ থেমে গেছে। তার দৃষ্টি যেন নির্লজ্জের মতো আটকে আছে এই অপরূপ মুহূর্তেই। তার চোখে মুগ্ধতা, বিস্ময় আর অজানা এক আকর্ষণ। জ্যাসপার ফিওনার দিকে আবার তাকালো, তার চোখের কোণে এক অদ্ভুত তীক্ষ্ণতা ফুটে উঠল। ভ্রু দুটি কুঁচকে গেল, যেন কিছু অনুমান করতে চেষ্টা করছে। ফিওনা এক দৃষ্টিতে তাকিয়েছিল, জ্যাসপারকে দেখে যেন সম্পূর্ণ মুগ্ধতায় হারিয়ে গেছে। তার চারপাশের সবকিছু থেকে বিচ্ছিন্ন এতটাই গভীরভাবে ডুবেছিল যে কখন সে জ্যাসপারের জড়িয়ে দেওয়া ব্লেজারটা তার বুক থেকে পড়ে গেছে তার কোনো হুঁশই ছিল না। ফিওনার নজর ছিল কেবল জ্যাসপারের দিকে। তার চারপাশের বাস্তবতা তখন যেন অর্থহীন, আর সে তো বুঝতেও পারেনি কেন জ্যাসপার তার গায়ে ব্লেজার জড়িয়ে দিয়েছিল। পানি একেবারে বন্ধ হয়ে গেলেও ছিঁড়ি করে একটু একটু করে ছড়াতে থাকলো। জ্যাসপার ধীর পায়ে উঠে এসে আবার ফিওনার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ফিওনার মধ্যে কোনো এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো, যেন তার পুরো মনোযোগ পুরোটাই জ্যাসপারেই নিবদ্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই তার ধ্যান ভেঙে গেল। একটি পলকেই ফিওনা নিজেকে সামলে নিল, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা চলছিল। ও ফিওনা মনে মনে নিজেকে আবার গালি দিতে লাগলো। আবারও তুই এইভাবে তাকে দেখছিলি? এই ফায়ার মনস্টারটার বোধহয় বুঝে ফেলেছে তুই তাকে চোখ দিয়েই সর্বনাশ করছিলি। এখন কি করবি? কিভাবে সামলাবি এই পরিস্থিতি? জ্যাসপার হঠাৎ করে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার গা থেকে রাগ এবং অবাক করা এক ধরনের ঠান্ডা তীব্রতা বের হয়ে আসছিল, যেন তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছু কাটাতে পারে। আমাকে সিরিয়াস করতে চাইছো? তার কণ্ঠে চরম অবিশ্বাস এবং কঠোরতা ছিল। সিরিয়াসলি? একজন ড্রাগনকে তুমি নিজের প্রতি অ্যাট্রাক্ট ফিল করাতে চাইছো? নিজের বডি এভাবে শো করিয়ে কি প্রমাণ করছো? এইভাবেই সব পুরুষকে বডি শো করিয়ে সিরিয়াস করো? ফিওনা হতভম্ব হয়ে একটুও নড়তে পারেনি। তার মনে একের পর এক প্রশ্ন উঠছিল, যেন কিছু বুঝতেই পারছিল না এই লোকটা কি বলছে। তার চোখ ছলকে উঠল, অস্বস্তিতে গা ঠান্ডা হয়ে গেল। কি সব কথা? কেন সে এমন কথা বলছে? ফিওনা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। তার মন যেন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, সঠিক শব্দ খুঁজে পাচ্ছিল না। জ্যাসপারের কথাগুলোর মধ্যে তীব্রতা ছিল, কিন্তু তার ওপর থেকে উনি এমনভাবে কথা বলছিলেন যেন ফিওনার একান্ত জীবন সম্পর্কে সব জানেন। ফিওনার ভিতর এক ধরনের অসহায়তা এবং হতাশা জমা হতে থাকলো, কিন্তু তার সারা শরীর যেন স্তব্ধ হয়ে পড়েছিল। এই ব্যক্তির কঠোর
কঠোর বাক্য আর অবহেলা তাকে পুরোপুরি অপ্রস্তুত করে রেখেছিল। যেন পৃথিবীটাও থমকে গেছে এক মুহূর্তে। আপনার কি মাথা খারাপ? ফিওনা বিরক্তি নিয়ে মুখের প্রতিটি শব্দ উচ্চারণ করলো। কি সব বাজে কথা বলছেন? আমি কেন আপনাকে সিডিউস করতে যাব? আর আমি আজ পর্যন্ত কোনো ছেলের সামনে যাইনি। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। জ্যাসপারের তীক্ষ্ণ চোখে একটু মুহূর্তের জন্য কিছুটা বিরতি এলো, কিন্তু ফিওনা সেই ক্ষণকে যথাযথভাবে ব্যবহার করলো। সে আরো দৃঢ় হয়ে বলল, ও তাই? তাহলে ডক্টর লিওঝান, যার সাথে রাস্তায় দাঁড়িয়ে একদিন কথা বলছিলে? ফিওনার কণ্ঠে তীব্রতা, একটু অবজ্ঞার ছাপ ছিল। তার পা শক্তভাবে মাটিতে আটকে ছিল, যেন সে সোজা দাঁড়িয়ে থাকার অধিকার পায়। জ্যাসপার তার দিকে কিছুক্ষণ তাকালো, তারপর ফিওনা অবলীলায় উত্তর দিল, উনি মিস ঝাংয়ের ডক্টর আর আমার গ্র্যান্ডপার পার্টনারের নাতি। তাই আর মাত্র একদিন তার সাথে কিছু সময়ের জন্য দেখা হয়েছিল। আর আপনাকে কেন কৈফিয়ত দিচ্ছি? আপনার কি? ফিওনার কথা শেষ হতে না হতেই গলা যেন কিছুটা কাঁপলো, কিন্তু সে নিজেকে ধরে রেখেছিল। সে জানতো এখনকার এই মুহূর্তে তার শুদ্ধতা এবং নির্দোষতা স্পষ্ট হওয়া উচিত ছিল। জ্যাসপার যেন কোনো পূর্বাভাস ছাড়াই ফিওনার কোমরে তার শক্ত হাত পেঁচিয়ে নিল, আর তাকে নিজের শরীরে এমনভাবে মিশিয়ে নিল যেন আকাশের কোনো প্রলয় আসন্ন। তার দৃঢ় বাহুর বন্ধনে ফিওনা এতটাই অবশ হয়ে গেল যে শ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে উঠল। জ্যাসপারের উচ্চতা এতটাই যে ফিওনার মুখ এসে ঠেকেছে তার শক্ত বক্ষের কাছে। ফিওনা চোখ তুলে তাকাতে বাধ্য হলো। তাকে অতিক্রম করে থাকা সেই গভীর নিষ্ঠুর সবুজ চোখের গভীরে কি যেন এক অজানা আকর্ষণের টান। এক মুহূর্তেই হারিয়ে গেল চারপাশের সব কিছু। ফিওনার মনের ভিতর ধীরে ধীরে ঢেউ তুলল এক নিঃশব্দ প্রতিধ্বনি, এক অভাবনীয় আকাঙ্ক্ষা। তার বুকের গতি ক্রমেই তীব্র হয়ে উঠল, আর তার অনুভূতি যেন ধোঁয়ার মতো জড়িয়ে ধরল তাকে। এই ড্রাগন মনস্টারটা আসলে চাই কি? তার স্পর্শে কেন এমন এক অচেনা উত্তাপে পুড়ে যাচ্ছে সে? জ্যাসপার একদম কাছে এসে গভীর আবেশী স্বরে বলে উঠল, তোমাকে না বলেছিলাম আমার কাছে আসবে না, নিজেকে আমার থেকে দূরে রাখবে, মনে নেই? ফিওনা অবাক হয়ে তাকিয়ে জবাব দিল, কিন্তু আজকে তো আমি আপনার কাছে আসিনি, আপনি নিজে এসেছেন। জ্যাসপারের চোখে এক অদ্ভুত ঝিলিক ফুটে উঠল। তুমি আসতে বাধ্য করেছো। কেন করো বাধ্য? এমন এমন কাজ করো যে আমি সামনে আসতে বাধ্য হই। ফিওনা বিভ্রান্ত হয়ে বলল, আমি আবার কি করেছি? এই যে আমি যখন গ্লাস হাউসে ঢুকছিলাম, ছাদের দিকে তাকিয়ে দেখলাম পানির ঝর্ণা ছড়াচ্ছে। তখনই বুঝলাম কিছু তো একটা ঘটেছে ছাদে, তাই ছুটে এসেছি। ফিওনার চোখে বিস্ময়। আপনার কেন মনে হলো এটা আমি করেছি ছাদে? জ্যাসপার ঠোঁট বাঁকিয়ে এক রুক্ষ তিরস্কারে বলল, এমন বেয়াক্কেলের কাজ আর কে করবে এই মাউন্টেন গ্লাস হাউসে? এই কথায় ফিওনার রাগে গা জ্বলে উঠল। নিজেকে জ্যাসপারের শক্ত বন্ধন থেকে মুক্ত করার জন্যে প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সে আরো শক্ত করে তার সরু কোমল দেহটিকে নিজের বুকে চেপে ধরে রাখলো। এমন এক অদম্য বন্ধনে ফিওনার শরীর যেন ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বন্ধনের গভীরে যেন এক প্রচণ্ড আকর্ষণের স্রোত বইছে, যা তাকে তার অজান্তেই এক গভীর তীব্র আবেশে আচ্ছন্ন করে তুলেছে। জ্যাসপারের শক্তিশালী বাঁধনে বন্দি ফিওনা এক পলকে বলল, ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। জ্যাসপার নিচু কণ্ঠে তীর্যক ভঙ্গিতে উত্তর দিল, ছাড়বো কেন? এটাই তো চেয়েছিলে আমি তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার কাছে আসি। ফিওনা বিস্ময়ে বলল, আপনাকে কে বলেছে যে আমি এটা চেয়েছি? জ্যাসপারের তীক্ষ্ণ চোখে বিদ্রুপ ফুটে উঠল। তাহলে ব্লেজার খুলে ফেলে দিয়েছো কেন? এখনো কি বুঝতে পারছো না তুমি কি অবস্থায় আছো? একবার নিজের দিকে তাকাও। ফিওনার কোমরের পেঁচিয়ে রাখা জ্যাসপারের হাত কিছুটা শিথিল হলেও তার কর্ষিত বাঁধন পুরোপুরি মুক্ত হলো না।
ফিওনা ধীরে ধীরে নিজের দেহের দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। জ্যাসপারের বলা কথাগুলো যেন তখনই তার কাছে অর্থবহ হয়ে উঠল। পলকের মধ্যে নিজেকে জ্যাসপারের হাত থেকে মুক্ত করে নিয়ে ফিওনা লজ্জায় পেছন ফিরে দাঁড়ালো। তাড়াতাড়ি হাত দুটো বুকের সামনে আড়াআড়িভাবে এনে নিজের সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলো। তার নিঃশ্বাস তখনও দ্রুততায় ওঠানামা করছে, অথচ কথার উত্তর খুঁজে পাচ্ছিল না। জ্যাসপার লক্ষ্য করলো ফিওনার সারা শরীর ঠান্ডায় কাঁপছে। কোনো কথা না বলে সে মাটিতে পড়ে থাকা ব্লেজারটি তুলে আবারও ফিওনার কাঁপন ধরা শরীরের ওপর আলতো করে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে পেছন থেকে কানের কাছে মুখ নিয়ে এক ফিসফিস কণ্ঠে বলল, চলো কক্ষে যাই, সেখানেই তোমার সব কিছু দেখাবে। ফিওনার রক্ত যেন মাথায় ছুটে এলো। তার কান দুটি লজ্জায় আগুনের মতো গরম হয়ে উঠল। এমন নির্লজ্জ উক্তির জবাব খুঁজে না পেয়ে সে তাড়াতাড়ি হাত দিয়ে নিজের দুই কান চেপে ধরল, যেন শব্দগুলোকে তাড়াতে চায়। একই মুহূর্তে দূর থেকে অ্যাকোয়ারা সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে বিস্ময় ঝলসে উঠল। এ কেমন নতুন প্রিন্স, এমন আচরণ যেন এক অনন্য বৈপরীত্য। প্রিন্স জ্যাসপারের আচরণে অ্যাকোয়ারার মনে দ্বিধার স্রোত বইতে লাগলো। যে প্রিন্স কোনোদিন নারীর দিকে ভালো করে তাকায়নি, অ্যালিসার মতো অভিজাত ড্রাগন কন্যার সঙ্গেও যার বিবাহ ঠিক করা, তার হাতটাও আজ পর্যন্ত ধরেনি জ্যাসপার, সেই তিনিই কি করে আজ এক মানব কন্যাকে এমন স্নেহময় তত্ত্বাবধানে জড়িয়ে নিচ্ছেন? ফিওনার কাপড় দেখে ব্লেজারটি নিজের হাতে তাকে জড়িয়ে দিতে দেখে যেন অ্যাকোয়ারার চোখে নতুন এক জ্যাসপারকেই উপস্থাপন করলো। সন্দেহ আর বিস্ময়ে অবশিষ্ট না থাকতে পেরে জ্যাসপারের পিছু ফিরে তাকানোর আগেই অ্যাকোয়ারা ছাদের দরজা থেকে সরে গেল। এদিকে ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, চলো এবার নিচে যাই। কাঁপতে কাঁপতে ফিওনা তার পিছু নিল। নিস্তব্ধ সিঁড়িতে তাদের পদক্ষেপের শব্দ যেন আরো গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আরো জ্যাসপারের দীর্ঘ ছায়া। সিঁড়ি বেয়ে নামতে নামতে সেই বিকেলেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দুজন একসাথে ছাদ থেকে নামতেই জ্যাসপার নীরবে নিজের কক্ষে চলে গেল। ফিওনা করিডোর ধরে নিজের কক্ষের দিকে পা বাড়াতেই হঠাৎ অ্যাকোয়ারার সামনে এসে পড়ে। চোখে মুখে জিজ্ঞাসা আর উদ্বেগের ছাপ নিয়ে ফিওনা জিজ্ঞেস করলো, অ্যাকোয়ারা, তুমি আমাকে ছাদে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? আসলে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল, তাই নিচে নেমেছিলাম। আর অনেকক্ষণ পরেই দেখি থারানিয়াস আর আলবিরা হাউজে প্রবেশ করেছে। ওদের সামনে তো ছাদে আসা সম্ভব ছিল না, নইলে ওরা ঠিকই ধরে ফেলতো যে তুমিও ছাদে আছো। ভেবেছিলাম কিছু সময় পরে কৌশলে তোমাকে নামিয়ে আনবো, কিন্তু তখনই দেখি প্রিন্স হনহন করে ছাদের দিকে উঠে যাচ্ছেন, তাই আর সাহস পাইনি। ফিওনা একটু ভ্রুকুটি করে বলল, সরি অ্যাকু, আসলে আমি কৌতূহল সামলাতে না পেরে বাটনটি চাপ দিয়েছিলাম। অ্যাকোয়ারা চিন্তান্বিত দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, এমন কোনো কাজ আর করো না প্লিজ। এতে শুধু তুমি না, আমাদের সবার বিপদ হতে পারে। এখন বরং নিজের ঘরে যাও, জামা কাপড় পাল্টে বিশ্রাম নাও। ফিওনা একরকম মাথা নেড়ে সম্মতি জানিয়ে অ্যাকোয়ারার কাছ থেকে বিদায় নিয়ে নিজের কক্ষে চলে গেল। অ্যাকোয়ারা করিডোরের নিস্তব্ধতায় দাঁড়িয়ে থেকে এক অজানা আশঙ্কায় মগ্ন হয়ে হাঁটতে থাকে। তার মনে প্রশ্ন, কি এমন ঘটছে প্রিন্সের মধ্যে যার ফলে সে এমন আচরণ করছে? কক্ষে প্রবেশ করে ফিওনা ভেজা কাপড় পাল্টানোর সময় ব্লেজারটা গা থেকে খুলতেই এক অদম্য আকর্ষণ অনুভব করলো, যেন এক অদৃশ্য শক্তি তাকে সেই ব্লেজারের দিকে টানছিল। তার হাত স্বয়ংক্রিয়ভাবে ব্লেজারের ওপর রেখে চোখ দুটি বন্ধ করে। অল্প সময়ের জন্য তা উপরের দিকে টেনে নিয়ে ঘ্রাণ নিতে থাকলো। সেই ঘ্রাণ যেন এক স্নিগ্ধ মাতাল করা সুবাস, যা তার স্নায়ুতে অজান্তে প্রবাহিত হচ্ছিল। জ্যাসপারের গায়ের পারফিউমের ঘ্রাণ তাতে ছিল কিছুটা মিষ্টি আর উষ্ণ আর আকর্ষণীয় ঘ্রাণ, যা হালকাভাবে এক ধরনের দারুচিনি আর সিগনেচার সিজলিং মশলার মিশ্রণে। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি শব্দের সঙ্গে যেন সেই ঘ্রাণ আরো গভীরতর হয়, এক শীতল শকুনের মতো তার চারপাশে বিস্তার লাভ করে। ব্লেজারের প্রতিটি ভাঁজে সেই অদ্ভুত সুবাসে মিশে আছে। ফিওনার দৃষ্টি জড়িয়ে এলো সেই ঘ্রাণের প্রতি, যেন এই অদৃশ্য আর্কিটেকচারের মধ্যেই লুকিয়েছিল কিছু এক গভীরতা, যা তাকে আকর্ষণ করছিল তার হৃদয়ের গহীনে। সে ক্ষণিকের জন্য ঘ্রাণটিকে নিজের মধ্যে পূর্ণভাবে ধারণ করতে চাইল,
যেন সেই মুহূর্তে জ্যাসপারের উপস্থিতি প্রতিটি শ্বাসে মিশে গিয়েছিল। ফিওনার মনে হচ্ছিল এই ঘ্রাণে যেন কিছু রহস্য লুকিয়ে আছে, কিছু গভীরতা যা তাকে আরো বেশি করে মুগ্ধ করে তুলছিল। সারাদিন কেটে গেল, ফিওনার আর জ্যাসপারের সঙ্গে দেখা হলো না। সূর্য ঢলে পড়তেই জ্যাসপার তার ল্যাবের নির্জনতা আঁকড়ে ধরে ড্রাকোনিসের সাথে সংযোগ স্থাপন করলো। গভীর মনোযোগে সে তার ভাইকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক গভীর প্রত্যয় যেন তার চোখে মুখে বিরাজ করছে। রাত গড়িয়ে গেছে, কিন্তু জ্যাসপার সেই ল্যাবেই রয়ে গেছে। কাজ আর আলোচনা তাকে গ্রাস করে রেখেছে। অন্যদিকে ফিওনা বিশ্রামের ঘোরে তলিয়ে গেছে। আজকের দিনের ক্লান্তি আর শরীরের মৃদু অসুস্থতায় ঘুম তার কাছে যেন একমাত্র আরাম। গভীর নিদ্রায় ডুবে গেছে সে। দিনের ঘটনাগুলোর ভার যেন ঘুমের চাদরে মুছে যাচ্ছে। এক অচেনা শান্তি তার জগৎটাকে ঢেকে রেখেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অ্যাকোয়ারা প্রতিদিনের মতো ফিওনাকে ডেকে তোলার জন্যে তার কক্ষে প্রবেশ করে, কিন্তু আজ যেন সব কিছুই ভিন্ন মনে হলো। ফিওনা সাদা কম্বলের নিচে সম্পূর্ণভাবে ঢেকে নিশ্চল শুয়ে আছে। অ্যাকোয়ারা একবার দুবার তার নাম ধরে ডাকলো, কিন্তু ফিওনা সাড়া দিল না, যেন সে গভীর ঘুমে নিমগ্ন। মৃদু উদ্বেগে অ্যাকোয়ারা ফিওনাকে হালকা ধাক্কা দিতে গিয়ে হঠাৎ থমকে গেল। ফিওনার শরীর স্পর্শ করতেই অবাক হয়ে লক্ষ্য করলো যে তার ত্বক অস্বাভাবিক উষ্ণতায় দহন করছে, যেন আগুনের উত্তাপে ঝলসে উঠেছে। এই তাপমাত্রা তাদের ভেনাসের স্বাভাবিক উষ্ণতার সমান, অথচ পৃথিবীতে এমন তাপমাত্রা অস্বাভাবিক আর অস্বস্তিকর। অ্যাকোয়ারা তৎক্ষণাৎ বুঝল পৃথিবীর মানুষের জন্য এমন উত্তাপ কোনো সুস্থতার লক্ষণ নয়। এই তীব্র উষ্ণতা জ্বরের ইঙ্গিত দিচ্ছে, মানবদেহে অসুস্থতার প্রথম পদক্ষেপ। ফিওনার অসুস্থতা তার উদ্বেগকে আরো গাঢ় করে তুলল। সে ভাবতে লাগলো কিভাবে দ্রুত সাহায্য আনা যায় এই অসুস্থ মানব কন্যার জন্য। অ্যাকোয়ারা দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে এসে থারিনিয়াস ও আলভিরাকে সবটা জানালো। ফিওনার অবস্থা শুনে তাদের চেহারাতেও গভীর উৎকণ্ঠা ভেসে উঠল। তারপর তারা সবাই নিঃশব্দে অপেক্ষায় দাঁড়িয়ে রইল, প্রিন্সের ল্যাব থেকে আসার প্রতীক্ষায়। অবশেষে গ্লাস হাউসের দরজা খুলে এক দুবার অথচ স্থির উপস্থিতিতে জ্যাসপার প্রবেশ করলো। লিভিং রুমে এসে সবার মুখে গাঢ় চিন্তার ছাপ খেয়াল করলো। সে মুহূর্তেই যেন পুরো স্থানটির বায়ু ভারী হয়ে উঠল তার আভিজাত্যের প্রভাবেই। প্রতিটি পদক্ষেপে তার নির্ভীক চাহনি, কঠোর মুখাবয়ব আর প্রখর নির্লিপ্ততার আভাস ফুটে উঠল। সবার কৌতূহল ও উৎকণ্ঠা ভেদ করে জ্যাসপার ধীর কণ্ঠে বলল, কি হয়েছে? সবাই এমনভাবে দাঁড়িয়ে আছো কেন একসাথে? তার প্রশ্নের প্রতিধ্বনিত সুরে সবাই যেন আরো সংকুচিত হয়ে পড়ল। থারিনিয়াস কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বলল, প্রিন্স, ওই মানব মেয়েটি প্রবল জ্বর এসেছে। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জ্যাসপারের মুখে এক মুহূর্তের জন্য চিন্তার রেখা পড়লেও সে নিজেকে দৃঢ় রেখে মুখের ভাব পাল্টালো না, যেন নিজের সমস্ত উদ্বেগকে লুকিয়ে রেখে দাঁড়িয়ে রইল সবার সামনে, নিরাসক্ত তার অদৃশ্য আড়ালে গভীর চিন্তায় ডুবে। জ্যাসপার থারিনিয়াসকে দৃঢ় কণ্ঠে নির্দেশ দিল, ল্যাবে যাও, পৃথিবীর মানুষের জ্বর সারাতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা অবিলম্বে জেনে এসো। থারিনিয়াস আদেশ পেয়ে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে গেল। এরপর জ্যাসপার অ্যাকোয়ারার দিকে তাকিয়ে বলল, থারিনিয়াস আসার পর যা যা করতে হবে সে সব কিছু তুমি সম্পূর্ণ করবে। অ্যাকোয়ারা সাহস করে একটু এগিয়ে এসে বলল, প্রিন্স, আপনি একবার ফিওনাকে দেখে এলে কেমন হয়? তার কি অবস্থা তার নিজের চোখে দেখে আসতেন। জ্যাসপারের চোখে হালকা এক ঝলক নির্লিপ্ততা ফুটে উঠল। কোনো প্রয়োজন নেই। এক নিঃসঙ্গ দৃঢ়তায় সে বলল, আর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। নিজের কক্ষে পৌঁছে দরজা বন্ধ করেই সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল, যেন হৃদয়ের কোনো চাপা কষ্টকে বাইরে বের না হতে দেওয়ার জন্য নিজেকে সামলে নিচ্ছে। অ্যাকোয়ারা দূর থেকে তাকিয়ে বুঝে গেল প্রিন্সের অন্তরে আদতেও কোনো পরিবর্তন আসেনি। সে এখনো আগের মতোই কঠোর এবং নিজের আবেগের প্রতি সম্পূর্ণ নির্মোহ।
অবশেষে থারেনিয়াস শহর থেকে প্রয়োজনীয় ওষুধপত্র একটি থার্মোমিটার নিয়ে গ্লাস হাউসে ফিরে এলো। অ্যাকোয়ারা ধীর পায়ে ফিওনার পাশে এগিয়ে গেল। থার্মোমিটার তার মুখে রেখে জ্বর পরিমাপ করলো 104 ডিগ্রি। কাল বিকেলে ছাদে প্রচণ্ড ভিজে থাকার কারণেই এমন তীব্র জ্বর আক্রমণ করেছে তাকে। ফিওনার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তার শরীর যেন সমস্ত শক্তি হারিয়েছে। অ্যাকোয়ারা প্রথমে তাকে সামান্য হালকা খাবার খাইয়ে দেয়। ফিওনার চোখে এক ধরনের ধোঁয়াটে আচ্ছন্নতা, চোখ মেলতে চাইলেও যেন অনিচ্ছা সত্ত্বেও একটানা বুঝে আসতে থাকে। শীতল হাত ধরে ধরে অ্যাকোয়ারা তাকে ধীরে ধীরে বসিয়ে দেয়, যত্নের সঙ্গে ওষুধ মুখে তুলে দেয়। সবকিছু সম্পন্ন করার পর অ্যাকোয়ারা ফিওনাকে আবার আলতো করে শুইয়ে দেয়, যেন অসীম কোমলতায় তাকে আশ্রয় দিচ্ছে। কক্ষ ছেড়ে বেরিয়ে যাবার সময় অ্যাকোয়ারা একবার নিঃশব্দে তার কান্ত মুখখানা চেয়ে থাকে। দিনের আলো অস্তমিত হয়েছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা গ্লাস হাউসে ধীর পায়ে ফিরল জ্যাসপার। পুরো বাড়িটা নিস্তব্ধ, সবাই যেন নিজ নিজ কক্ষে গভীর বিশ্রামে নিমগ্ন। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ ফিওনার কক্ষের সামনে এসে থমকে দাঁড়ায় সে। কক্ষের ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে ফিওনার কথা ভেসে আসছে, যেন কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে। জ্যাসপারের মনে হলো যেন কেউ তাকে এক অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহল চাপতে না পেরে কক্ষের দরজা খুলে সে ভেতরে প্রবেশ করতেই ফিওনার অবস্থায় চমকে ওঠে। বিছানায় শুয়ে শরীর প্রচণ্ড কাঁপছে, যেন অগ্নিশিখার মাঝে তপ্ত হয়ে চলছে। তার বিবর্ণ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তার ঠোঁটের কোণে অস্থির বিড়বিড় ধ্বনি। অস্পষ্ট শব্দগুলো যেন অজানা কোনো আরতি বহন করছে, একাকী যেন নিজের অসুখী মনের সাথে লড়াই করছে। জ্যাসপার নীরবে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তার মুখে এক অদ্ভুত বিষাদময় কৌতূহলের রেখা ফুটে ওঠে। জ্যাসপার নিঃশব্দে ফিওনার কক্ষের কাছে এগিয়ে দাঁড়ায়, তার কান ফিওনার মৃদু বিড়বিড় শব্দের দিকে নিবদ্ধ করে। ফিওনার কণ্ঠে ক্লান্তি ও একাকিত্বের গভীর ছাপ, যেন সে অতীতের কারো উদ্দেশ্যে কিছু বলছে। ফিওনা অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে ওঠে, মিস ঝাং, কোথায় আপনি? গ্র্যান্ডপা কেন আসছেন না? আমার এত জ্বর, তিনি এখনো আমাকে দেখতে আসলেন না। মিস ঝাং, আপনি জানেন না জ্বর এলে আমার ভয় করে, একা ঘরে এইভাবে থাকতে পারি না। জ্যাসপার স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে, তার হৃদয় যেন ক্ষণিকের জন্য নীরব অনুভূতির ভারে আবদ্ধ হয়। সে অনুভব করতে পারে ফিওনার সেই নিঃসঙ্গতা, যা হয়তো এই মানব কন্যার কোমল জীবনে প্রাচীন স্মৃতির জ্বালা বহন করছে। কিছুক্ষণ নীরবতা, হঠাৎ ফিওনার কণ্ঠ আবার প্রতিধ্বনিত হয়, ভেঙে পড়ে স্মৃতির ভারে। বাবা মা কোথায় তোমরা? কেন আমাকে রেখে চলে গেলে? ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিল কেন? তোমাদের ছাড়া আমি অসহায়। ফিওনার কণ্ঠের এই যন্ত্রণার আকুতি যেন এক অদৃশ্য শূন্যতার গভীরে তলিয়ে যাচ্ছে। জ্যাসপার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মনে যেন এক চাপা কৌতূহল ও অজানা অনুভূতির স্রোত বয়ে যায়। কিন্তু তা বুঝতে না দিয়ে নির্বিকার চিত্তে উল্টো ঘুরে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় সে, যেন এই মানব মেয়ের একাকিত্ব তার শক্তিময় সত্তাকে ছুঁতে না পারে। ফিওনা পুনরায় মৃদু গলায় বলল, মিস ঝাং, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পানি প্লিজ, আমি পানি খাবো। তার কণ্ঠে এক ধরনের দুর্বলতা, ক্লান্তি যেন আচ্ছন্ন হয়েছিল। জ্যাসপার মুহূর্তেই থেমে যায়, তার চোখে কিছু অদৃশ্য চিন্তা চলে আসে। তারপর এক আর্দ্র নিঃশ্বাসে ঘুরে দাঁড়ায়। তখনও ফিওনা বিড়বিড় করে পানি চাইছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে। ফিওনার পাশে বসে তার পিঠ বেডহেডের সাপোর্টে ঠেকিয়ে অতি সাবধানে পানির গ্লাস হাতে নিল। ফিওনার মাথাটা এক হাতে নরমভাবে উঁচু করে জ্যাসপার তার ঠোঁটের কাছে গ্লাসটি নিয়ে আসলো। ফিওনার ঠোঁটগুলো অল্প একটু খুলে পানির স্পর্শে সাড়া দিল। কিছু পানি তার ঠোঁটের কোণ থেকে ঝরে পড়ে, যা ঠোঁটের কিনারা বেয়ে বুকের কাছের চামাটা খানিকটা ভিজে যায়। জ্যাসপার চোখে চোখে অবলোকন করে, তার কোমলতায় যেন কিছু অজানা অনুভূতি জাগিয়ে তোলে। ফিওনার অজান্তেই হাতের সঙ্গে ঠোঁট বেয়ে পড়া পানি আবার শরীরের নরম ছোঁয়ার মতো অনুভব হয়। তখন জ্যাসপারের মন যেন ধীরে ধীরে কাঁপছিল, না জানি কেমন এক অনুভূতির তরঙ্গে। জ্যাসপার পানি খাইয়ে ফিওনাকে আলতো করে শুইয়ে দিয়ে উঠে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ ফিওনার অবশ হাতটি তার কনুই ধরে ফেলে।
মৃদু স্পর্শে থমকে যায় জ্যাসপার। ফিওনার স্পর্শে এমন এক নির্ভরতা যেন তাকে গভীর কোনো টানেই টেনে রাখে। ফিওনার কণ্ঠে অসহায় আকুতি। ফিওনা অনবরত কাঁপছে, তার গরম হাতটি জ্যাসপারের কোনোই আঁকড়ে ধরেছে। সে ফিসফিসিয়ে বলে উঠল, প্লিজ মিস ঝাং, আমাকে একা রেখে যাবেন না। আমি অসুস্থ হলে আপনি তো সব সময় আমার পাশে সারা রাত ধরে থেকেছেন, যেমনটা ছোটবেলায় মা থাকতো। প্লিজ, আমার ভয় লাগছে, আমার কাছেই থাকুন না। অসুস্থতায় দুর্বল ফিওনার সেই কথাগুলি যেন তার হৃদয়ের এক নিভৃত করে আঘাত করে। জ্যাসপার থমকে যায়। ফিওনার হাতের তপ্ত স্পর্শ যেন তাকে থামিয়ে দেয়। কোনো কথা না বলে সে ধীরে ধীরে ফিওনার হাতের ওপর নিজের হাত রাখে। অনুভব করে সেই মানবীয় তাপ আর অসহায়ত্ব। ফিওনা ধীরে ধীরে জ্যাসপারের হাতটি নিজের গালের পাশে চেপে ধরে মৃদুস্বরে বলে উঠল, আপনার হাতটা খুব উষ্ণ মিস ঝাং, মনে হচ্ছে আমার জ্বর এখনই সেরে যাবে। তার কণ্ঠে যেন গভীর প্রশান্তির আভাস, যেন সেই উষ্ণতার স্পর্শে তার যন্ত্রণা মুছে যাবে। জ্যাসপারের কঠিন দৃষ্টিতে কিছুটা নরম ভাব আসে, তবে মুখের রেখায় কোনো ভাবান্তর ফুটে ওঠে না। তবুও তার হাতের উষ্ণতা যেন নিঃশব্দে ফিওনার অবসন্ন মনকে আশ্রয় দেয়। সেই মুহূর্তে তাদের চারপাশে যেন এক নীরবতার আচ্ছাদন নেমে আসে। জ্যাসপার ফিওনার গালের স্পর্শে এক গভীর তাপ অনুভব করলো। তার শরীরের উত্তাপ যেন অশান্ত আগুনের মতন চলছে। মেয়েটির ক্ষীণ অবিরাম কাঁপুনি কম্বলের নিচে ধীরে ধীরে বেড়ে চলেছে, আর তা দেখে এক মুহূর্ত চিন্তায় ডুবে যায় জ্যাসপার। এরপর কিছু না ভেবে ফিওনাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়। দুহাতে তাকে নিবিড় করে জড়িয়ে ধরে রাখে, যেন তার নিজের উষ্ণতায় এই অসহায় দেহটির শীতল যন্ত্রণাকে প্রশমিত করতে পারে ফিওনা। সেই উষ্ণতায় আশ্রয়ে শিথিল হয়ে জ্যাসপারের কোমরে শার্টটা শক্ত করে ধরে রাখে, যেন তাকে একা রেখে সে আর যেতে না পারে। তবে অসুস্থতায় ফিওনার চোখ ভারী হয়ে আসে, চোখ বেয়ে ধীরে ধীরে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেই মুহূর্তে জ্যাসপার তার গালে হাত রেখে মৃদু স্পর্শে মুখটা একটু তুলে ধরে। ফিওনার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু তার বুড়ো আঙ্গুলে এসে ঠেকে। এই স্পর্শের নিঃশব্দে যেন কেবল এক অনাবিল প্রশান্তির ছায়া, যে নিবিড় ভাবে তাদের দুজনকে এক নিবিড় আশ্রয়ে জড়িয়ে রেখেছে। জ্যাসপার নিজে বুঝতে পারছিল না কেন সে ফিওনাকে এত কাছাকাছি টেনে নিয়ে আসছে, কেন তার অসুস্থতা তাকে এত গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। তার চোখের সামনে মেয়েটির দুর্বল কাঁপতে থাকা শরীর আর সেই কষ্ট যা সে নিঃশব্দে সহ্য করছে, এগুলো সবকিছুই যেন এক অদ্ভুতভাবে জ্যাসপারের হৃদয়ের গহীনে কোথাও গভীর আঘাত করছে। তার ভেতরের ড্রাগন সত্তা, যে একসময় সর্বভোগ শক্তি আর শীতল নিঃসঙ্গতায় ডুবে থাকতো, আজ যেন এক অতিরিক্ত সূক্ষ্ম অনুভূতির কাছে পরাজিত হচ্ছিল। এটা কি যেন এক অপরিচিত টান তাকে বেঁধে ফেলেছে। জ্যাসপার জানতো ডিভাইসের নির্দেশে তাকে ফিওনাকে দূরে রাখতে হবে, কিন্তু সে না চাইলেও এক অজানা আবেগ তাকে বাধ্য করছে তাকে আঁকড়ে ধরতে। কি তা? প্রেম কি সত্যিই তার হৃদয় এখন সেই মুহূর্তে কিছু চাই না? সে কখনো অনুভব করেনি ফিওনার কাঁপতে থাকা দেহ তার চঞ্চল হৃদয়ে কোনো গভীর কিছু ছুঁয়ে যাচ্ছিল। ফিওনার নরম শ্বাস প্রশ্বাস, তার ত্বকের উষ্ণতা, এগুলো জ্যাসপারের কাছে মুহূর্তের জন্য যেন ভীষণ মধুর এক স্বপ্ন হয়ে উঠেছিল। তার মুখটা আরো কাছে এনে সে ফিওনার নিঃশব্দ কান্না, তার অসুস্থতা, সবকিছুর গভীরে প্রবাহিত হচ্ছিল। কেন এমন অনুভূতি হচ্ছে? কেন তার হৃদয়ে এত গভীর একটা টান সৃষ্টি হচ্ছে? তার ড্রাগন সত্তা, সে জানতো কিভাবে নিজেকে শাসন করতে হয়, আজ যেন এক নিঃস্ব ভীরু প্রেমিকার মতো একে অপরের অগোছালো হৃদয়ের সামনে দাঁড়িয়েছিল। জ্যাসপার বুঝতে পারলো তার অস্তিত্বের কোনো জায়গায় এই অনুভূতি ছিলই। সম্ভবত সে কখনো অনুভব করতে পারেনি, কিন্তু আজ এই মুহূর্তে যখন তার হাত ফিওনার মুখের কাছে ছিল, যখন তার চোখ ফিওনার চোখের দিকে তাকিয়েছিল, তার হৃদয়ের গহীনে এক নীরব পরিবর্তন ঘটছিল। যার প্রতি সে এতদিন কঠোর নিষ্ঠুর ছিল, আজ তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করছে। জ্যাসপার মনে মনে আওড়ালো, তার চোখ ফিওনার মুখের দিকে স্থির ছিল, যেন সে নিজেই কোনো অজানা চুম্বকতার কাছে বাধ্য হয়ে চলে আসছে। তবে কি আমি সত্যি সত্যি হিউম্যান গার্লটার প্রেমে পড়ে গেছি? তার মুখে অস্থিরতা ফুটে উঠল, এক অস্বাভাবিক প্রশ্ন।
সকালবেলার নরম আলো কাচের দেওয়ালের ফাঁক দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে আলোর তীব্রতা সহ্য করতে চেষ্টা করে। চোখ পিটপিট করতে করতে সে উঠে বসে। মাথার ভিতর খানিকটা ভারী ভাব। ঘর জুড়ে ছড়ানো আলোয় তাকে ঘিরে থাকা কাচের দেওয়ালগুলো যেন আরও উজ্জ্বল স্বচ্ছ হয়ে উঠেছে। বিছানায় বসে ফিওনা নিজেকে একবার ভাবতে শুরু করে। শরীর দুর্বল, তবে অবাক ব্যাপার হলো জ্বর একেবারেই নেই। তার অভ্যস্ততা অনুযায়ী এভাবে ভেজার পর অন্তত কয়েকদিন অসুস্থ থাকতে হয়। এই হঠাৎ আরোগ্য যেন অলৌকিক কিছু। মাথায় নানা প্রশ্ন ভিড় জমায়। নিজের হাতের তালু দুটো দেখে বুঝতে চেষ্টা করে, কিন্তু কোনো জবাব খুঁজে পায় না। যেন এই রাতের কোনো ঘটনা এক গভীর রহস্যের আভাস দিয়ে গেছে, যার ব্যাখ্যা শুধু জ্যাসপারের উপস্থিতি আর তার অদ্ভুত যত্নের মাঝেই লুকিয়ে আছে। হঠাৎ ফিওনার নাকে আচমকা এক টুকরো ঘ্রাণ এসে আঘাত হানল। যেন খুবই চেনা পরিচিত কোনো মৃদু সৌরভ তার নাসারন্ধ্র ভেদ করে মস্তিষ্কে পৌঁছে গেছে। একটু বিভ্রান্ত হয়ে নিজের জামার কলার ধরে শুকল সেই পরিচিত সুভাষ, যা তাকে তীব্রভাবে মনে করিয়ে দেয় কোনো কাছের মুহূর্তের স্পর্শকে। ঘ্রাণটা জ্যাসপারের সেই বিশেষ পারফিউমের, যা তাকে সব সময় এক রহস্যময় অভিজাত্যার মোহে ঘিরে রাখে। কিন্তু ফিওনা এখনো ভেবে কুল পাচ্ছে না তার পোশাক থেকে কিভাবে জ্যাসপারের পারফিউমের ঘ্রাণ আসছে। যেন সেই সৌরভ তার সত্তার এক অংশ হয়ে আছে। মনে হতে থাকে এই রাতে তার অবচেতনে কিছু যেন ঘটে গেছে, যা সে পুরোপুরি স্মরণে আনতে পারছে না। ফিওনা ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। তার ক্লান্ত শরীরে যেন এক নতুন সজীবতার ছোঁয়া। মস্তিষ্ককে আর প্রশ্নের ভারে ক্লান্ত না করে সে সোজা বাথরুমে প্রবেশ করল। মুখে ছিটিয়ে নিল শীতল পানির ঝাপটা। হালকা সজীবতার স্পর্শে কিছুটা সতেজ অনুভব করল, যেন রাতের ক্লান্তির সমস্ত ভার জলেই ভেসে গেল। কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা একটি আরামদায়ক পোশাক বেছে নিল, যা তার শরীরকে হালকা উষ্ণতার ছোঁয়া দেবে।